সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম সার্চ কমিটি নিয়ে যত কথা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব অসীম কুমার উকিল, রয়েছেন দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান, এবং রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত শিরোনামগুলো আমরা একটু দেখে নিই। যুগোপযোগী প্রাথমিক শিক্ষা দিয়ে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর, জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন। সার্চ কমিটি সরকারেরই বর্ধিত অংশ, সন্দেহ আছে নিরপেক্ষতা নিয়ে মন্তব্য বিএনপির, দলটির নেতাদের মধ্যেই মত পার্থক্য বলছে আওয়ামী লীগ। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নেয়া প্রকল্পের মান নিয়ে প্রশ্ন, ক্ষোভে ফেটে পড়লেন অর্থমন্ত্রী। পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় নিজের অবস্থান থেকে সরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী, দুঃখ প্রকাশ করে দোষীদের শিগগিরই আইনের আওতায় আনার প্রতিশ্রুতি। এবং ব্রয়লার মুরগিতে নির্বিচারে ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ মাত্রাতিরিক্ত ভিটামিন, হতে পারে ক্যান্সার সহ জটিল রোগ, নজরদারি বাড়ানোর পরামর্শ। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা জনাব আলাল আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই, কারণ আমাদের শিরোনাম যেটা বলেছি সার্চ কমিটি নিয়ে যত কথা। তো যত কথা বলতে গিয়ে আমরা প্রথমেই দেখি যে আপনাদের আমরা পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী বা আমাদের মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সার্চ কমিটি নিয়ে আপনাদের বিএনপির মধ্যে দুই ধরনের কথা পাওয়া যাচ্ছে। প্রথমেই তাৎক্ষণিকভাবে যেটা হতাশা বা ক্ষোভ, গত শুক্রবার একটা প্রেস কনফারেন্স ছিল আপনাদের দলের পক্ষ থেকে, সেখানে আপনাদের দলের মহাসচিব এটা বলেছেন এই সার্চ কমিটির কাছে তিনি কিছু আশা করেন না, তিনি ক্ষুব্ধ। আবার আমরা দেখি যে ব্যারিস্টার মওদুদ আহমেদ, আপনাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, তিনি বলেছেন তিনি কিছুটা আশাবাদী, আশা করেছেন যে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ইসি গঠনের সুপারিশ করবে এই কমিটি। আজকে এখন পর্যন্ত আমরা যতদূর জানি গুলশানে আপনাদের দলের স্থায়ী কমিটির বৈঠক, সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক চলছে। যেটাই হোক, একটা সিদ্ধান্ত আসবে যে সার্চ কমিটি যে প্রত্যেকটা দলের কাছে নাম চেয়েছে সেই নাম আপনারা দিবেন কি দিবেন না, এই বিষয়গুলো নিয়ে। তো একটা বিষয়ে একই সঙ্গে এটা অভিযোগ করা হচ্ছে যে আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ যে আপনাদের মূল লক্ষ্যই হচ্ছে গোটা প্রক্রিয়াকে বিতর্কিত করা। তো এই অভিযোগের বিষয়ে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। এই বিতর্কিত করার বিষয়টি তখনই আসে যখন বিতর্কের উস্কানি দেওয়া হয় কিংবা বিতর্কের সূত্রপাত করা হয়। সেই জায়গাটাই কিন্তু থেকে আমাদেরকে ওইদিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং সেই জায়গাটাই কিন্তু মির্জা আলমগীর সাহেব যে কথাটা বলেছেন বা ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব যে কথাটা বলেছেন, একই সঙ্গে আমি পাশাপাশি রেখে যদি বলি, আওয়ামী লীগের মধ্যে থেকেও কয়েক ধরনের কথা এসেছে। কেউ কেউ বলেছিলেন সার্চ কমিটি গঠনের আগেই 2012-র মতো সার্চ কমিটি হবে এবং ওই সময়কার মতোই নির্বাচন হবে, এমন কথা বলেছেন। আবার ওবায়দুল কাদের সাহেব আজকেই বলেছেন যে 2019-এর নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। তো ওখানে যদি মতপার্থক্য থাকে আর বিএনপির মধ্যেও যদি বক্তব্যের মধ্যে মতপার্থক্য থাকে, দ্যাটস দ্য আর্ট অফ ডেমোক্রেসি। আমি তো মনে করি এই মতের ভিন্নতাই হচ্ছে একটা ব্যাপার। এটাকে একই সূত্রে গেঁথে এক জায়গা থেকে যখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, সেইটা হবে প্রকৃষ্ট উদাহরণ। এখন এটা নিয়ে মতের অনেক কিছু থাকতেই পারে, কারণ আমরা যদি নিকট অতীতের দিকে ফিরে তাকাই, সেখানে আমরা দেখব যে আমরা বেগম খালেদা জিয়া যে প্রস্তাবনাগুলো দিয়েছিলেন জাতির সামনে লিখিত আকারে, এবং সেখানে যে ক্রাইটেরিয়াগুলো ছিল, সেই ক্রাইটেরিয়াগুলোকে উপেক্ষা করেই সার্চ কমিটি গঠন করা হয়েছে। মোটা দাগে বলতে গেলে সেইটাই বলতে হয়। তো সে জায়গাটায় তাৎক্ষণিকভাবে এমন প্রতিক্রিয়াটা আসাই স্বাভাবিক। আর মওদুদ আহমেদ সাহেব যেটা বলেছেন, উনি শেষ না দেখে উনি হতাশ হতে চাচ্ছেন না, উনি এখনো আশাবাদী, এটাও পজিটিভ।
তো সে জায়গাটায় আমি মনে করি যে যেহেতু প্রাথমিক লক্ষণটির মধ্যে অনেক কিছু সন্দেহ করার অবকাশ রয়েছে, কারণ আমরা দেখেছি যে 2013 সনে 12 সনে 12 সনের দিকে যেটা হয়েছে, এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিল করার সময় যেভাবে মহামান্য আদালতে এমিকাস কিউরিদেরকে ডাকা হয়েছিল রায়ের আগে, তারা যা বলেছেন তাতে সংখ্যাগরিষ্ঠ কি প্রায় 70% বলেছেন তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে, কিন্তু হয়েছে তার উল্টোটা। আবার তত্ত্বাবধায়ক সরকার বিল যেদিন পাশ হয় তার একদিন আগেই বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, অত্যন্ত শ্রদ্ধেয় অভিজ্ঞ একজন পার্লামেন্টারিয়ান, উনি বলেছিলেন যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা বহাল রাখবো, কিন্তু আমরা দেখলাম পুরো উল্টোটা ঘটে গেল। তা আপনারা এবারও আশা করছেন এবার অনেক কিছু হবে, আলোচনা হবে, এই হবে, উল্টোটা হতে পারে, এরকম আশা করছেন? উল্টোটা হতে পারে সে আশঙ্কা আমরা করছি, কিন্তু আমরা প্রত্যাশা করছি যে উল্টোটা হবে না। সরকার আগের মতো নতুন নতুন ইনভেনশনের দিকে আকৃষ্ট না হয়ে সুন্দর প্রক্রিয়াটা জেলা ছিল দীর্ঘকাল ধরে বহমান বাংলাদেশে, সেই মানুষের অধিকার সত্যিকার ভাবে প্রয়োগের জন্য একটা ব্যবস্থা তারা নেবেন। জি, জনাব অসীম কুমার উকিল, আপনি কি বলবেন? যে এটা বলা হচ্ছে যে হ্যাঁ আপনারা সবসময় একটা মানে মোটামুটি যেটা দেখা যাচ্ছে বা এই ধরনের হবে এরকম বোঝা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সম্পূর্ণ উল্টো একটা কিছু হচ্ছে। এবারও এটা হতে পারে এরকম আশঙ্কা করছেন, আবার আশাবাদী হচ্ছেন বিএনপি। আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের ইতিহাসটা, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসটা সবসময় নির্বাচন প্রক্রিয়ার পক্ষে। সেই নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে। এটা জন্ম থেকে কর্ম আওয়ামী লীগের ইতিহাসের অঙ্গাঙ্গভাবে জড়িত। বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতার পালাবদলে বিশ্বাসী, সেটা ধরে রাখার চেষ্টা করেছি। অন্যান্যরা এর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, অন্যান্যরা অবৈধপন্থা ক্ষমতা দখলের চেষ্টা করেছে, ক্ষমতার হালাহলটির ভাগবাটোয়ারা দিয়ে দল গঠন করে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। আমরা সবসময় এটার বিরুদ্ধে। আজকের দিনে ধরে এটা কিছু কাসন্দি ঘাটা নয়, কিন্তু তবু ইতিহাসটা মাথায় রাখতে হবে। আমরা সার্চ কমিটির সংবিধানে বর্ণিত কোনো পদ্ধতি নয়, আমরা একটা নতুন পদ্ধতি সংযোজন করেছি। আমরা মনে করেছি যে এটা আরো ভালো রেজাল্ট দেবে, এবং সেদিনকার পত্রিকাগুলি ঘাটাঘাটি করেন 5ই জানুয়ারির নির্বাচনের পূর্ব দিন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই বিএনপি সহ ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলিকেই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে দেখা করেছেন, সার্চ কমিটির এসেছে, ওয়েলকাম জানিয়েছে, নির্বাচন কমিশন হয়েছে, সেটাকেও স্বাগত জানিয়ে কর্মকাণ্ডগুলি পরিচালনা করেছে, কোনো বিতর্ক ছিল না। 5 জনের নির্বাচনে অংশগ্রহণ না করার সীমাবদ্ধতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আপনি বলছেন যে বিগত নির্বাচন কমিশনকে বিএনপি স্বাগত জানিয়েছে সব সময়, মানে ওইটা তো ছিলই। 5 জনের নির্বাচনের দিন পর্যন্ত স্বাগত জানিয়েছিল, এই বিতর্ক ছিল না। মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে যখন সাক্ষাৎ করেছে তখনও তারা অত্যন্ত আন্তরিক পরিবেশে, তখন বিএনপির নাম দেয়নি না সেটি, কিন্তু বিতর্ক ছিল না কোনো। সার্চ কমিটি নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে কোনো বিতর্ক বিএনপির দিক থেকে আসেনি, কারো দিক থেকে আসেনি। 5 জনের নির্বাচনের পরবর্তী সময় বিতর্কটা উপস্থাপন করা হয়েছে, সেটাও আমি মনে করি এটা স্বাভাবিক। লেট আস প্রসিড। আমাদের যে সামগ্রিক পদক্ষেপটা, আমরা সার্চ কমিটি গঠন করেছি। আমাদের সার্চ কমিটি নিয়ে তো মানে আমার পরে আমরা নারায়ণগঞ্জ নির্বাচনটা করেছি। নারায়ণগঞ্জ নির্বাচনের বৈশিষ্ট্যটা ছিল ক্যান্ডিডেটের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কারণ আওয়ামী লীগ কিংবা বিএনপির প্রক্রিয়া না কথা থাকতে পারে। এখন আমরা যে সার্চ কমিটি করেছি এদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা যাচ্ছে না। বলতেছে যে অমুকের বাবা জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, অমুকের বাবা জেলা আওয়ামী লীগের এমপি ছিল। 6 জনের মধ্যে 5 জনকেই বিএনপি বলেছে যে তারা আওয়ামী লীগের পারিবারিকভাবে আওয়ামী লীগ। এটা তো অভিযোগ না। জি, বাই বর্ন একটা লোক একটা পলিটিক্সের সাথে পার্ট হতে পারে। আপনি একটা পলিটিক্সের পার্ট হতে পারেন, নাইম ভাই একটা পার্ট হতে পারেন, আমার লালাল ভাই আমরা অ্যাক্টিভিস্ট, কিন্তু আপনি তো অ্যাক্টিভিস্ট না, আপনার একটা সাপোর্ট থাকতে পারে না। এটা কি অপরাধ? এটা যদি অপরাধ হয় তাহলে রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া ছেলেটার বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি ইন দ্য লং রান, হুইচ ইজ নট কারেক্ট এট অল। রাজনৈতিক পরিবারের একটা ছেলে রাজনীতি করতে পারবে না, এই মন মানসিকতা নিয়ে যদি আমরা দাঁড়াই, এটা ঠিক না। ছাত্র রাজনীতিতে কেউ একজন ছাত্র লীগের সাথে সম্পৃক্ত ছিল, আর ছাত্র রাজনীতি নেতা তৈরি কারখানা, সেই নেতা তো শুধু আমি আর আলাল ভাই না, এই ছাত্র রাজনীতি নাইমুল ইসলাম ভাইকে তৈরি করেছে, এই ছাত্র রাজনীতি তো আপনাকেও তৈরি করেছে। এই ছাত্র রাজনীতি সকল ক্ষেত্র নেতা তৈরি কারখানা, সেখানে বিচারপতিও তৈরি করেছে।
সেখানে পিএসসির চেয়ারম্যানও তৈরি করেছে, প্রতিটি ক্ষেত্রে হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে লোকটাকে আমি বলেছি আওয়ামী পরিবারের সদস্য, সেই লোকটার বিরুদ্ধে কোনো অসদাচরণ, কোনো অনিয়ম, কোনো অনাচার বা সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো অভিযোগ আছে কি না, সেটা কিন্তু নেই আমাদের এই পর্যন্ত ঘোষিত বিষয়টা। এবং দেখেন সার্চ কমিটির প্রথম বৈঠকেই আমি প্রশংসিত দুটি পদক্ষেপ নিয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সমস্ত দলগুলির কাছ থেকেই 5টি করে নাম চেয়েছে যারা মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা অংশগ্রহণ করেছে, এবং 12 জন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মিটিং এর আহ্বান জানিয়েছেন। এটাও মানে ডেমোক্রেটিক নর্মস, হ্যাঁ যেটা হবে এটা নর্মস ভ্যালুসের মধ্যে। সামগ্রিকভাবে সবকিছু মিলে আমার সাবজেক্ট কিন্তু হলো নির্বাচন কমিশন, নট সার্চ কমিটি। সেই সাবজেক্ট অত্যন্ত সুন্দরভাবে মানে আপনি বলছেন সাবজেক্টের দিকে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, নাঈম ভাই আপনি কিভাবে দেখছেন ওটা বিষয়টিকে? প্রথম কথা হচ্ছে যে আপনি যদি মানে দৃশ্যমান বিষয়গুলি দেখেন, আমরা তো দেখি যেটা প্রসেস ইনিশিয়েট করা হয়েছে, কিন্তু আমাদেরকে সতর্কতার সাথে মনে রাখতে হবে এটা কিন্তু কোনো ম্যান্ডেট নেই, এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেটেড না। কিন্তু এই পুরো রিকমেন্ডেশন এক কথায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাকচ করে দিলেও কারোর আইনি ভাবে কিছু বলার নাই, কারণ এটা তো ভিত্তি নাই আইনি। এবং তাদের এটা কোনো আইনের ফ্রেমওয়ার্কে হচ্ছে না যে ওনাদের রিকমেন্ডেশনটা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নিতে বাধ্য। সুতরাং আমরা এখানে শুধুই আশাবাদের উপরই থাকতে হচ্ছে। সুতরাং মওদুদ আহমেদ সাহেব আশাবাদ দেখালেও আশাবাদ দেখানো যেতেই পারে, কারণ তারা এমন একটা নির্বাচন কমিশন দেবেন যে নির্বাচন কমিশনটার বিরুদ্ধে, কারণ আলটিমেটলি নির্বাচন কমিশন, সার্চ কমিটি না, নির্বাচন কমিশন যদি দেখা যায় যে এই মানুষগুলির বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নাই, তাদের কোনো লেজুর বৃত্তির ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে হয়তো এই প্রসেসটার কারণে সবাই সন্তুষ্ট হবে। কিন্তু এই যে নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে সন্তুষ্টি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন গ্যারান্টি দিবে, এটা আবার অতি প্রত্যাশা, এবং এটা নির্বাচন কমিশনের উপর বার্ডেন, এটা কোনোদিনই হবে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনও নির্বাচন কমিশনের বিশেষ কোনো উদ্যোগের কারণে সুষ্ঠু হয় নাই, এটা সরকারি দলের ইচ্ছা, মানে সদিচ্ছা এবং বিরোধী দলেরও সহযোগিতা, দুটো মিলে হয়েছে। একই নির্বাচন কমিশন যখন গাজীপুর সহ এর আগে 5-6টি নির্বাচন সিটি কর্পোরেশনের করলো যেগুলোতে বিএনপি জিতেছিল, সেগুলি কিন্তু সুষ্ঠু হয়ে বিএনপি সুষ্ঠু কোট আনকোট সুষ্ঠু হয়ে যে বিএনপি জয়লাভ করলো বিপুল ভোটে প্রত্যেকটিতে, সেটা কিন্তু মানে নির্বাচন কমিশনের গৃহীত কোনো পদক্ষেপের ফলাফল না, এটা রাজনৈতিক দলগুলোর গৃহীত কর্মসূচি ফলাফল। আপনি মানে সফলতা ব্যর্থতা পুরোটাই রাজনৈতিক দলগুলোকেই, মানে পুরোটা বলবো না, আমি বলবো যে মোটা দাগে এটা আসলে রাজনৈতিক দলগুলি। আপনি দেখেন পাকিস্তান আমলে আমরা পাকিস্তানের সরকার, সামরিক সরকারের বিরুদ্ধে যত কথা বলেছি, আপনার স্মৃতি হাতরে বের করতে পারবেন না যে তৎকালীন নির্বাচন কমিশন নিয়ে কেউ কোনো অভিযোগ করেছে, একটিও নাই। কেন নাই? কারণ দলগুলি তার প্রপার রোল প্লে করেছে। নির্বাচন কমিশনের ভূমিকা থাকে, কিন্তু সেই ভূমিকাটা এত প্রকট মানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। বিশেষত আমাদের আইনি কাঠামোই যেখানে ঠিক নেই, আমাদের নির্বাচন কমিশন এখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন, তাদের অর্থ সামর্থ্য সবকিছুর উপরে। তো এর দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে না? তারা তো আওয়ামী লীগের সাথে বিএনপির ক্ষমতায় থাকার পার্থক্য তো খুবই সামান্য, এই টার্মটা, এই 3 বছর 3.5 বছর, বাকি সবটা তো সমান সমান। তো দায় দায়িত্ব ইকুয়ালি আওয়ামী লীগ বিএনপিকে নিতে হবে। আইন না করার দায় দায়িত্ব, আইন না করার কারণে যে নির্বাচন কমিশনের যে সীমাবদ্ধতাটা থাকে এটার জন্য। আর শেষ মন্তব্য আমি করব যে এখনো বিরোধী দল হিসেবে বিএনপি ততটাই আদায় করতে পারবে যতটা শক্তি সামর্থ্য ইফেক্টিভলি বিএনপি দেখাতে পারবে। তো এই জায়গাটাতে আমরা ততটা সামর্থ্য দেখাতে দেখি না। যেমন ধরেন তারা যদি নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে একটা আইনের ব্যাপারে ধরতো, চমৎকার একটা অপরচুনিটি বিএনপি মিস করেছে যে আওয়ামী লীগ যখন রাষ্ট্রপতির কাছে বলল যে তারা আইন করার সুপারিশ করলো, তখনই তো ঝাঁপায়া পড়া উচিত ছিল। সবাই যদি ঝাঁপায়া পড়তো তাহলে কিন্তু নির্বাচন কমিশন গঠনটা দরকার হলে 3 মাস পিছাই যেত, রাষ্ট্রের তো কোনো অসুবিধা ছিল না। আইন তৈরি হয়ে গেলে কিন্তু আজকে যে এই কমিশন বলছেন সেই আইন বিএনপি সংসদে নাই, সেই আইন
বিএনপিকে সংসদের বাইরে রেখে আইন হবে? না না, আইনের ব্যাপারে সমঝোতা তো বাইরে হইতো। জি, যেমন তত্ত্বাবধায়কের আইনটার সমঝোতা তো বাইরে হয়েছে। জি, পার্লামেন্টে কে আছে না আছে ইম্পর্টেন্ট না, আইন পাস করার মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে, সেটাই দরকার ছিল। আপনি যদি খেয়াল করে দেখেন বিএনপি কেন তত্ত্বাবধায়ক সরকারের আইনটা একটা নির্বাচন করে করতে হয়েছিল, কারণ আওয়ামী লীগ তার আগে রিজাইন করে ফেলেছিল। অনেক মানে কঠিন চাওয়া, কারণ সেই 90-তে আওয়ামী লীগ বিএনপি দুইজনই বাইরে ছিল, এখন একজন বাইরে একজন ভেতরে আইন। না না, আইনটা যদি বাইরে এগ্রিড হয়, আমার কথা হলো যে আইনটা তো এগ্রিড হবে বাইরে আলাপ আলোচনার ভিত্তিতে। আইনটা এগ্রিড হলে কার তত্ত্বাবধানে পাশ হলো এটা তো স্বচ্ছতার ভিত্তিতেই হবে, এখানে কোনো সমস্যা ছিল না। যাই হোক, আমি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে আসছি একজন দর্শকের প্রশ্ন নিয়ে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানচুর উপজেলা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন সম্মানিত আলোচক আলাল স্যারের কাছে, যে একটা চার্জ কমিটির মাধ্যমে যদি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়, তাহলে সামনে যে 2019 সালে যে নির্বাচন আছে, সেই নির্বাচন যদি প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে পরিচালিত হয়, সেই নির্বাচনে আপনার দল অংশগ্রহণ করবে কিনা, বিএনপি অংশগ্রহণ করবে কিনা, আমি বিনয়ের সহিত জানতে চাচ্ছি। ওনার জন্য উত্তর দেওয়াটা খুব কঠিন এখন। এটা খুব মানে প্রিম্যাচিউর কোশ্চেন। আপনার এই ভবিষ্যৎ মানে বিশ্লেষণের যে একটা চিন্তা সচেতন নাগরিকতার প্রমাণ বহন করে। আমি সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া এবং বিএনপির পক্ষ থেকে যে 13 দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে, সেখানে বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের একটা দাবি উত্থাপন করেছে, যেটা সম্পর্কে বিএনপি যথাসময়ে প্রস্তাবনা দেবে। সেই সহায়ক সরকার যদি না হয়, তাহলে ওই নির্বাচনে আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আপাতত বিএনপি সিদ্ধান্ত নেয়নি। হ্যাঁ, এটা সিদ্ধান্ত নেয়নি, এটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে থাকুক, যত সময় এটার উত্তর আপনারা পাবেন। কিন্তু আমি আপনাকে যেটা জিজ্ঞেস করি যে সার্চ কমিটি নিয়ে যে কথা, সেটা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে সার্চ কমিটি নিয়ে বিতর্ক করলে বিএনপিরই ক্ষতি, কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে আপনাদেরকে এবার নির্বাচন না করে কোনো উপায় নেই, অতএব যেভাবে নির্বাচন করতে হবে, যেহেতু নির্বাচন করতে হবে, অতএব বিতর্ক না করে মানে আশাবাদী মতামত যেটা জনাব মওদুদ আহমেদ সাহেব দিলেন, সেই ধরনের কথাবার্তা বলাই ভালো। এই ধরনের কথাবার্তা বলা হয়েছে, আপনি কি বলবেন? এই জায়গায় তো মজাটা, কারণ একটু আগে অসীমদা যে কথাগুলো বলেছেন না, যে সবসময় নির্বাচনমুখী এবং নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কথাটা আংশিক সত্য। 73-এর নির্বাচনটা আপনি দেখেন, স্বাধীনতার পরের যেটা আবুল মনসুর আহমেদ সাহেবের লেখা আছে, ওই সময় আমরা যারা ছোট আমরা যেটুকু দেখেছি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্যালট বাক্স ছিনতাই থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত, জাতীয় নেতা অত বড় শ্রদ্ধেয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায়ও, তারপরে আপনি 1986 এরশাদের অধীনে ওনাদের আওয়ামী লীগের অংশগ্রহণের নির্বাচনটা দেখেন, 96 সনের 15ই ফেব্রুয়ারির কথাটা ইতিমধ্যে বলে গেছেন নাইম ভাই, যে 11 মাস আগে আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত সংসদ থেকে পদত্যাগ করে আমাদেরকে আন্ডান করে দিয়েছিল, যে কারণে নির্বাচনটা করতে আমরা বাধ্য হয়েছিলাম, সেটা হয়েছে। এখন সেই কথাটা এখন ব্যাখ্যা হচ্ছে এভাবে যে আওয়ামী লীগ পেরেছে শক্তি প্রদর্শন করে, বিএনপি সেটা পারছে না। এখন শক্তি প্রদর্শন যদি মূল প্রতিবদ্ধ বিষয় হয় রাজনীতির, সেটা তো দেশের জন্য ভালো না। বিএনপি বা আওয়ামী লীগের জন্য পাল্টাপাল্টি করে ভালো হতে পারে, সার্বিকভাবে দেশের জন্য ভালো না। 2006 ওনারা একটা সামরিক কি বলে আর্মি ব্যাকড গভর্নমেন্টকে নিয়ে এলেন, বললেন এটা আমাদের আন্দোলনের ফসল, বললেন আপনাদের কাজের সব ইন্ডেমনিটি দিয়ে দেব, তাও দিয়ে দিলেন। সুতরাং সবসময় দেখা গেছে যে একটা চক্র, একটা ঘোর পাকিয়ে তার মধ্য থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যেটা আপনাদের দলের সুন্দর চেয়ারপারসন ইদানিং বলেছেন যে হ্যাঁ, ইন্ডেমনিটি ব্যাপারে উনি রাজি হননি বলেই ওনাকে ক্ষমতায় আনা হয়নি। হ্যাঁ, এটা উনি বলেছেন, আগে কখনো বলেননি। না, এটা ছিল ভেতরে প্রস্তাব, আগে কখনো না বললেও 8 বছরে কিন্তু আপনারা যারা আছেন আপনারাও জানেন, রাজনীতিতে যারা তৎপর খুব বেশি ভেতরের খবর রাখেন তারাও এই খবরটা জানেন। দুজনের কাছে অফারটা গিয়েছিল, একজন অ্যাকসেপ্ট করেছে, একজন ডিনাই করেছে, রিজেক্ট করেছে বা ডিক্লাইন করেছে। আরেকটি যেটা অসীমদা বললেন এখন, যে এই যে ডাকাডাকির ব্যাপারটা একটা প্রশংসিত ব্যাপার হিসেবে কিন্তু প্রাথমিক বিবেচ্য তখনও ছিল যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, অ্যামিকাস কিউরিদেরকে ডেকে মতামত নেওয়া হয়েছিল। প্রশংসিত এখন পর্যন্ত রয়েছে যাদেরকে ডাকা হয়েছে তাদের পক্ষ থেকে। কিন্তু ওই যে কথাটি আপনি বললেন যে আমরা এটা নিয়ে বেশি তর্ক না করে
আমরা যেন মেনে নেই, যেহেতু আমাদেরকে নির্বাচনে যেতেই হবে। পৃথিবীর ইতিহাসে বহু রাজনৈতিক দল আছে যাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে। রেজিস্ট্রেশন বাতিল হওয়াটা বিএনপির কাছে মুখ্য এই মুহূর্তে। এটা যদি আওয়ামী লীগ চিন্তা করে থাকে যে আটকে ফেলেছি, এই চিন্তাটা করাটা ঠিক হবে না। শুদ্ধ গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হবে সেখানে তাহলে। আর দ্বিতীয়টা হচ্ছে যে ডাকাডাকি করে এমনও তো হতে পারে, যেহেতু অতীতের কয়েকটি উদাহরণ আমি দিলাম, এমনও তো হতে পারে যে লোকগুলো সমালোচনা করতে পারে এই পুরো প্রসেসের মধ্যে এবং ব্যক্তি সম্পর্কে, কারণ কোনো ব্যক্তি কিন্তু নিরপেক্ষ না, এটা একদম জ্বলন্ত আলোর মতো সত্য। নিরপেক্ষতাটা হচ্ছে চেয়ারে উনি যখন বসবেন তখন সেই চেয়ারটা নিরপেক্ষভাবে পরিচালনা করেন কিনা, সেটা হচ্ছে নিরপেক্ষতার প্রমাণ। সেই জায়গাটায় যদি সেই আগের মতো এমিকাস কিউরি বা সুরঞ্জিত দার সর্বশেষ বক্তব্য তত্ত্বাবধায়ক সরকার রাখবো, এরকম একটা কিছু ক্যামোফ্লেজ তৈরি করে যারা সমালোচনা করতে পারেন বিএনপির সাথে জড়িত না, তাদেরকে আগে মুখ বন্ধ করে দেয়া, তাদেরকে সিল করে দেয়া, যাতে ভবিষ্যতে তাদের নাম নির্বাচন কমিশনের মধ্যে না আসে বা তাদের নাম অন্য কোনো জায়গায় না আসে, সেরকম কিছু লোককে সিল মেরে বিদায় করে দিয়ে পরিপূর্ণ একটি নাটকের মতো করে সাজানো হয়েছে, এমনটাও হতে পারে। এটা কিন্তু আমার প্রিজামশন, আমি বলছি না যে এমনটা হবে। আমরা আশাবাদী যে না, একটা সুস্থ ধারায় পরবর্তী পদক্ষেপগুলো প্রবাহিত হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, এটা একটু উল্লেখ করার দাবি রাখে। মুয়াজ্জেম হোসেন আনোয়ার বলছেন যে লোকটার আগের অবস্থান না, চেয়ারে বসার পর কি করে সেটাই বিবেচ্য। যদি তাই হয় তাহলে নির্বাচন কমিশন যদি মোটামুটি এটা রিজনেবল মানুষ নিয়ে হয়, তাকে তো তাহলে সময় দিতে হবে নির্বাচনটা পরিচালনা করার জন্য। অসীম কুমার উকিলও বলেছেন যে 2012 সালের ফেব্রুয়ারিতে যখন নির্বাচন কমিশন হলো, 14 সালের 5ই জানুয়ারি ইলেকশন আগ পর্যন্ত বিএনপি নির্বাচন কমিশন নিয়ে কিছু বলেনি, অন্ততপক্ষে বড় কোনো আপত্তি করেনি। 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরেই এ নিয়ে প্রথম কথা বলে। ওই কথাটা কিন্তু নাইম বলে গেছেন তার কথার মধ্যে, যে নির্বাচন কমিশন এখানে মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে কতটা সরকার রাখতে চায় নির্বাচন পরিচালনার কর্মকাণ্ডটাকে, এবং বিরোধী দল সেইখানে সরকার থেকে কতটা ছাড় আদায় করতে পারে। নির্বাচন কমিশন সদিচ্ছা দেখাতে পারে, কিন্তু সেই জনবলও তাদের নাই, সেই আর্থিক নিয়ন্ত্রণও তাদের হাতে নাই। সুতরাং ওই একটা জায়গায় মূলত যারা শাসক দলে আছেন তাদের কাছে তাদেরকে বেশি একটু মানে বো ডাউন হয়ে থাকতে হয়। নির্বাচন কমিশনের ব্যাপারে এই সময়ের কথা বলেছি, পৃথক নির্বাচন সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, যে আপনি এটা বলছেন। পৃথক নির্বাচন কমিশনের কথাগুলি বলা হয়েছে। এখন তো নির্বাচন কমিশন সচিবালয় হয়েছে, পৃথক ভবন হয়েছে। হ্যাঁ, এই অতি সম্প্রতি এটার উদ্বোধনও করা হয়েছে। তারপর তার জন্য আলাদা বাজেট দেওয়া হয়েছে। হ্যাঁ, বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে প্রত্যেক বছর। তারপর তার জনবল কাঠামো বাড়ানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেই ক্ষমতাগুলোও দেওয়া হয়েছে। আমি বলছি না যে দিস ইজ সাফিসিয়েন্ট, আমি বলছি যে আমার স্বাধীন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয় দরকার। সেটি গঠিত হয়েছে, ম্যান পাওয়ার বাড়ানো হয়েছে, অ্যাজ ওয়েল এজ ফিনান্সিয়াল ক্যাপাসিটিও বাড়ানো হয়েছে। তারপর যদি আরো প্রয়োজন পড়ে সেই জায়গাগুলিতে আমরা যাব, কিন্তু তার মানে এটা না যে আমরা এগুলির ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছি। আমরা তো নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য সামগ্রিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছি। এই যে 2012 সালে যে সার্চ কমিটি, আমি দুইজনের কাছে এই কোশ্চেনটা রাখছি, 2012 সালে যে সার্চ কমিটি গঠন হয়েছিল আর এবার যে সার্চ কমিটি গঠন হয়েছে, তাদের কর্মকাণ্ডের মধ্যে তো আমরা একটা তফাৎ দেখতে পাচ্ছি। 2012 সালে শুধু সরকারি পদে অধিষ্ঠিত এবং বিচার বিভাগের সাংবিধানিক পদে যারা ছিলেন এদেরকে নিয়ে, কিন্তু এখন সুশীল সমাজের দুইজনকে রাখা হয়েছে, যারা দুইজন শিক্ষাবিদ। আলোচনাটা যেটা হচ্ছে, আগামীকাল যে আলোচনা হবে সুশীল সমাজের সাথে আলোচনা, এটা ছিল না। এবং এখানে নিশ্চয়ই বলা যাবে না যে হ্যাঁ এখানে কোনো পক্ষের লোকজনকে নিয়ে করা হয়েছে, যারা বিভিন্ন আলাপ আলোচনায় আসেন তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। কি বলবেন আপনি? না, এটা আমি ঠিকই, আপনি যেটা বলেছেন ঠিকই, মানে দৃশ্যমান সেটাই, পরিবর্তন কিছুটা আছে। না, দৃশ্যমান সেটাই, হ্যাঁ পরিবর্তন কিছুটা আছে, এইটাই দৃশ্যমান। কিন্তু সেই জন্য আমি জিজ্ঞেস করি, যখনই সার্চ কমিটি হলো তখনই রিঅ্যাকশন জানিয়ে দেওয়া, হতাশ, ক্ষুব্ধ, কতটুকু ঠিক হয়েছে? না, এটা হলো আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনার পুরোপুরি অপোজিট ডিরেকশনে দাঁড়িয়ে করা হয়েছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কিন্তু আজকে যদি বিএনপির স্থায়ী কমিটির যে সভা হচ্ছে সেখানে যদি সিদ্ধান্ত হয় যে আমরা নাম পাঠাবো বা আমরা যাব, আপনি দেখবেন সেই কাজটা, আমি যেটা বলেছি একটু আগে, ব্যক্তি না কাজটা, আপনি দেখবেন যে ওইখানটায় সেটা বিএনপি পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। আপনাদের প্রস্তাবনা একটা ছিল সার্চ কমিটি এমন ব্যক্তিদের নিয়ে করা হবে যে সাবেক প্রধান বিচারপতি যারা
অবলিক যারা ক্যাবিনেট সেক্রেটারি হ্যাঁ, হিসেবে ছিলেন এমন বা আছেন, যাদেরকে তারা থাকবেন না। যাদেরকে নিয়ে কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, যাদেরকে নিয়ে গত কোনো 8 প্রশ্ন নাই। বছরে যেসব বিচারপতি, আওয়ামী লীগ আমলে যেসব প্রধান বিচারপতি যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, তাদের সবাইকে নিশ্চয়ই বিএনপির প্রশ্ন থাকবে। তাহলে 2008 সাল পর্যন্ত বা 6 থেকে 8 এর মধ্যে যারা গিয়েছেন তাদের বয়স যদি 65 প্লাস 8 যদি ধরেন 75 হবে, তো কতটুকু ক্যাপেবল হবে সেটা তো প্রশ্ন। না, আমরা সেখানে তো আবার অবলিক রেখেছি। জি। আমরা ওই যে বলেছি যে মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিংবা ক্যাবিনেট সেক্রেটারি, ইমিডিয়েট পাস্ট কিংবা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে বলা হয়েছে, কিংবা বর্তমানে আছেন, এরা থাকতে পারবেন না। কিন্তু আমরা তো তেমনটা তো দেখতে পাচ্ছি না। আমরা পিএসসির চেয়ারম্যান হলো সাদিক সাহেব 2014 5ই জানুয়ারি নির্বাচনের সময় ওই নির্বাচন 8 কমিশনের বছরে যারা সচিব ছিলেন। অবসরে গেছে তাদের কাউকেই রাখলেই সমস্যা না, হতো, না, এটা আমি বলছি। তার না, পূর্বে তারপরেও- আমি নাইম ভাইয়ের কাছে আসছি, একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মোহাম্মদ হেফজুল চৌধুরী, জি ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর থেকে বলছিলাম। জি, প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন হলো, নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে নাইম ভাই, ওনার এই বিষয়ে যদি সম্ভব বলেন। সম্ভব, কিন্তু সম্ভবের পুরো ব্যাপারটাই প্রধান রাজনৈতিক দলগুলোর উপরে অনেকখানি নির্ভরশীল। ঠিক বললেন। এখন আবারও আমি যদি 5ই জানুয়ারির আগের ওই সিটি কর্পোরেশন ইলেকশনগুলিতে যাই, সেখানে বিএনপি যতটা ভিগোরাসলি পার্টিসিপেট করতে পেরেছে, আওয়ামী লীগ ক্ষমতাশীল, তারা বলেছে গাজীপুর হলো তাদের দ্বিতীয় গোপালগঞ্জ, দ্বিতীয় ঘাঁটি, সেখানে তারা সর্বশক্তি দিয়েও ক্ষমতাসীন দল, এই নির্বাচন কমিশনই ছিল তখন, তারপরও তারা লক্ষ ভোটের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয়েছে। সুতরাং তাহলে কি? তাহলে নির্বাচন কমিশনই নিয়ামক না, নিয়ামক আসলে মানুষ। যদি মানুষকে সেভাবে মানে উদ্বুদ্ধ করা যায়, তাদেরকে যদি নামানো যায়, রাষ্ট্র, সরকার, মিলিটারি, মানে মূল কথা হচ্ছে মানুষ যদি মনে করে যে হ্যাঁ একেবারে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে, হ্যাঁ। আমার ভোট দিলে সেটা প্রতিফলন ঘটবে, ঘটবে। তাহলে তারা ভোট কেন্দ্রে যাবে। ভোট কেন্দ্রে যাবে। আর মানুষ যদি যায়, জি। কোনো কারচুপি করা সম্ভব হয় না আসলে। মানুষ যদি সকলকে নেওয়া যায়, তো এই ঘটনাটাই তাহলে ঘটেছে। আপনার এই প্রসঙ্গে বলি, তাহলে তো সব দলের অংশগ্রহণের বিষয়টা সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ। এবং ওই যখন একটা দল জায়গাটাতেই অংশগ্রহণ করবে না, করবে তখন না। মানুষ এটার মধ্যে আস্থা পাবে না। না, আস্থা পাবে না, এবং হঠাৎ করে সিদ্ধান্ত নিলে, লাস্ট মোমেন্টে সিদ্ধান্ত নিলে এই সমস্যাগুলি আরো বেশি হয়। যার জন্য আমি সবসময় মনে করতাম যে গাজীপুরের নির্বাচনের বিজয়ের পর বিএনপি যদি ওই দিনই ডিক্লেয়ার করতো যে এরপরে থেকে সব নির্বাচনে আমরা যাব, তবে আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী লীগের সাথে আমাদের রাজনৈতিক সহযোগিতা থাকবে, আর যদি এই সরকার না দেয় তারপরও আমরা নির্বাচনে যাব, কিন্তু এর দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। মানে নির্বাচনে যাওয়ার ঘোষণাটা যদি বিএনপি দিয়ে দিত, আমার ধারণা 10ম জাতীয় সংসদের ইতিহাসটা ডিফারেন্ট হতো। বাট বিএনপি সেটা করেনি। কিন্তু আমি এখন যেটা একটু আগেও যেটা বলেছিলাম, যে আওয়ামী লীগ যখন দাবি করলো আইন করা, বিএনপি সহ সকলে যদি ওই জায়গাটাতে একাট্টা হয়ে যেত, তাহলে এটা আওয়ামী লীগের জন্য আবার ডিফিকাল্ট হয়ে যেত ওই দাবিটা না মানা। এবং তাতে যদি আমাদের 2-3 মাস নির্বাচন কমিশন না থাকে, রাষ্ট্রের কোনো ক্ষতি নেই। এই বিষয়ে না, এই জি। বিষয়টা তো সদিচ্ছা থাকতে হবে সরকারের। আপনি যেটা আপনারা দাবি বলেছেন তো সেটা। করেন নাই। না, না, সকল দাবি করি না রাজনৈতিক সেটা ঠিক দলের- আছে, দাবি করি না সেটা ঠিক আছে, দাবি না করলেও অনেক কিছুই কিন্তু করে দেয়া যায়। আর কিছু কিছু ইনভেনশন, আমি যেটা বলেছি যে কিছু কিছু ইনভেনশন তো হঠাৎ করে হচ্ছে। 2005 জানুয়ারি নির্বাচন বিএনপি অংশগ্রহণ করবে না, জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না, এই পরবর্তী বড় দুটি দল বিএনপি সহ 20 দলীয় জোট অংশগ্রহণ করবে না। এরশাদ সাহেব কি করেছেন, কি বলেছেন, লম্বা ইতিহাস, আমি ওইগুলো বলতে চাই না। তারপরে কিন্তু সুজাতা সিং এসে নির্বাচনটি করিয়ে দিয়ে গেছেন। তো সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখনো বিদ্যমান আছে, এখনো আছে। এটা যে এখনো বিচ্ছিন্ন হয়ে গেছে বা কিছু, এমনটা কিন্তু না। এবং কিভাবে হয়েছে, কি হয়েছে, সবই আমরা জানি। এরশাদ সাহেব পিস্তলও রেখেছিলেন মাথার কাছে, সেটা বলেছেন সাংবাদিকদেরকে যে বাধ্য করলে আমি আমার মাথায় গুলি করে আত্মহত্যা করব। ওনার কথা মতো রুহুল আমিন হাওলাদার আজকের জাতীয় পার্টির মহাসচিব সহ 223 জন নির্বাচনী মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন, সেটা গ্রহণ করা হয় নাই, তাদেরকে জোর করে এমপি বানানো হয়েছে। অনেক রকমের মানে কারিশমাটিক না, আপনি গেম যেটা তো আমরা বলছেন, দেখেছি। আপনি যেটা বলছেন যে এটা নিয়ে আবার এরকম আপনি এটাও যেমন বলছেন, আবার এটা নিয়ে আজকেই জনাব মহিউদ্দিন সাবেক
কূটনীতিক, ওনার একটি লেখা আছে আপনাদের কাছে যেহেতু আপনি তুললেন তাই আমি বলছি, আপনাদের কাছে অন্য খবর ছিল যে নির্বাচন না হয় অন্য কিছু হবে। হ্যাঁ, আচ্ছা, যদি থাকে এরশাদ আমাদের সাহেবের কাছে- কাছে অন্য না, না। খবর ছিল নির্বাচন না হয় অন্য কিছু হবে, না। যেহেতু আপনি কথাটা তুললেন না তাই না আমি না, বললাম। ঠিক আছে, আমি কিন্তু হয়নি। একটি কথাই বলবো এ প্রসঙ্গে। জি। যদি আমাদের কাছে অন্য খবর থেকে থাকে, জি। দ্যাট ওয়াজ ইনভিজিবল, এবং সেটা শ্রুতি ছিল না আর কি, শ্রুতি সাপেক্ষ ছিল না, কেউ শোনে নাই, কিন্তু ওইটা সবাই দেখেছে এবং শুনেছে এবং জেনেছে সুজাতা সিং এর অ্যাক্টিভিটিসটা, অ্যান্ড হোয়াট শি টোল্ড সেটাও মিডিয়া প্রকাশিত হয়েছে। এই আলাদা আমি সেটা একটা দৃশ্যমান শেষ সেটা প্রশ্ন বিশ্বাস নিয়ে- শেষ করবো প্রশ্ন নিয়ে নাকি একটা- অ্যাসপাইরেশন যেটা সেটা বিশ্বাস জি, করবো? দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি আতিয়ার রহমান কুষ্টিয়া থেকে বলছি। জি। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা নির্বাচন কমিশন নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছেন এবং নিরপেক্ষ চাচ্ছেন, জি। কিন্তু ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে যে নির্বাচনগুলো হবে সেখানে আপনারা জনসাধারণের ভোটে দেওয়ার সুযোগটা কিভাবে করে দেবেন সেটা নিয়ে তো আলোচনা করছেন না। নির্বাচন কমিশন কি ঢাকা বসে কি এখানে জনসাধারণের ভোট দেওয়ার সুযোগ করে দেবে? জি, ধন্যবাদ জনাব না, অসংখ্য। যেটা মানে আলাল ভাই যেটা বলছেন, দর্শকের প্রশ্নটার উত্তরটা দিয়ে যদি না, বলেন। দর্শকের প্রশ্ন নির্বাচনের সামগ্রিক পরিবেশ উন্নত করার জন্য আমরা কাজ করছি, যেটি শহর থেকে, কেন্দ্র থেকে, ঢাকা থেকে, রাজধানী থেকে, জেলা থেকে, উপজেলা থেকে, ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে যাবে। আমাদের সামগ্রিক পদক্ষেপ হলো সামগ্রিক নির্বাচনগুলি সুন্দর করা, অবাধ করা, না, গ্রহণযোগ্য করা। উনি একেবারে তৃণমূল পর্যায়ে ভোট দেওয়ার যে বিষয়টি আছে, এখানে অনেক প্রভাব বিস্তারের বিষয়টি আছে, এই থাকবে। বিষয়গুলি কিন্তু উনি বলেছেন যে না, এগুলি থাকবে, ওই মোরল বাড়ি, সর্দার বাড়ি, না চৌধুরী বাড়ি, এগুলি থাকবে, নদীর এই পার ওই পার। না, আমি আপনার একটা পয়েন্ট দিই। আপনারা খেয়াল করতেছেন আমেরিকান ইলেকশনে একদম আমাদের নির্বাচনের দুর্বলতাগুলির কথা এখন আলোচনা হয়। এই মৃত লোক ভোট দিচ্ছে, এক লোক 3 জায়গায় ভোটার, মানে ভৌতিক ভোটার, এবং 20 থেকে 30 লাখ ভুয়া ভোট পড়েছে, এবং মানে ট্রাম্প প্রেসিডেন্ট লিগালি, কিন্তু তাকে বলা হচ্ছে ইললেজিটিমেট প্রেসিডেন্ট। দুটো কারণে, একটা হলো তিনি পপুলার ভোটে প্রায় 3 মিলিয়ন ভোট কম পেয়েছেন, দ্বিতীয় কারণ রাশিয়ার হ্যাকিং। তো আসলে আমাদের গণতন্ত্রেও যে চ্যালেঞ্জগুলি এমন কোনো কঠিন বিষয় না, কোনো অস্বাভাবিক না, কিন্তু এগুলি আমাকে ইমপ্রুভ করার জন্য আসলে রাজনৈতিক দলের মানে অত্যন্ত সিরিয়াস পার্টিসিপেশনটা দরকার, এড়িয়ে যাওয়া না, সদিচ্ছা না, শুধু অংশগ্রহণ, অ্যাগ্রেসিভলি। যত বৈরিতাই থাকুক আমি অংশগ্রহণ করব, আমার ধারণা। আলাল ভাই, মানে সুজাতা সিং বা হেরিকে টমাস, এদের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনে ছিল কম আর বেশি আলোচনা করা যাবে সে আলোচনা আমরা যাচ্ছি না। এই বাস্তবতার নিরিখেই আমরা এগিয়ে যাচ্ছি। 73 নির্বাচন নিয়ে কোনো বিতর্কের বিষয় আছে, কোনো একটি আসন নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু 73 নির্বাচন এটা অবশ্য ঠিক, এটা 2-3টা আসন নিয়ে হতে পারে, এটা বিতর্কের বিষয়। সামগ্রিক নির্বাচন নিয়ে। বরঞ্চ 79 নির্বাচন বলেন, 86 নির্বাচন বলেন, 91-96 নির্বাচন, এই নির্বাচনগুলি যদি বলে সেই ইতিহাস, শুধু নির্বাচনের ইতিহাসের দুটো জিনিস আপনার মাথায় রাখতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান সাহেব মানে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে স্বীকৃতি নেওয়ার জন্য হা না ভোটের ব্যবস্থা করেছিলেন, নির্বাচনের ইতিহাসকে নতুন সংযোজন করেছিলেন, যেখানে কোন কোন কেন্দ্রে 110% ভোট পড়েছিল। আরেকটা ইতিহাস ছিল আজিজ মার্কাই নির্বাচন, তারা কোনো নির্বাচন হতে করে না, সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছিল আজিজ মার্কাই। আপনাদের নাইম ভাইয়ের কথা ধরে আপনার কাছে আসছি যে আপনাদের অংশগ্রহণের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই বিষয়টি। না, আমাদের অংশগ্রহণের উপরে তো অবশ্যই এটা বেশি সর্বাধিক গুরুত্বপূর্ণ। আপনারা অংশ নিলেই টোটাল নির্বাচনের পরিবেশ অংশ না নিলে আসেন। আমরা অংশগ্রহণ করব কিভাবে? আপনারা বাস্তুবিটা থেকে উচ্ছেদ করেছেন, আদালতে সাজা দেওয়ার ব্যবস্থা করেছেন, নির্বাচনে অযোগ্য করার ঘোষণা করেছেন আপনারা, মানে সরকার। এরপর আরো নানা রকমের প্রক্রিয়া চলছে। আর যে নতুন নতুন জিনিস ওনারা আবিষ্কার করেছেন, ডে নাইট নির্বাচন, রাতের বেলা ব্যালট বাক্সে ব্যালট ঢুকানো আর সকালবেলা 11টার মধ্যে শেষ, টি-20 ক্রিকেটের মতো বেলা 10টার মধ্যে ভোট শেষ, এর মধ্যে বহু লাশ পড়েছে নিজেরা। এইটার চেয়ে অভিনব আবিষ্কার তো আর হয় না। যেটা উনি উদাহরণ দিলেন সেটাকে সত্য ধরলো, এর চেয়ে অভিনব আর কোন নির্বাচন রকিবউদ্দিন সাহেবের নেতৃত্বের কমিশনের মতো আর কেউ দেখাতে পারেনি আজ অবধি। তো সেই প্রসঙ্গে আমি বলবো যে নির্বাচন কমিশনের এই বিষয়টা যেটা আপনি বলেছেন, না আমরা তো স্থানীয় সরকার নির্বাচনে সবগুলোতেই ছিলাম, কিন্তু যন্ত্রণাটা কোথায়? নির্বাচিত হয়েছে, এত প্রতিকূলতা উপেক্ষা করে 1 মাসের মাথায় বরখাস্ত, 2 মাসের মাথায় বরখাস্ত,
মান্নান সাহেবের গাজীপুরের দিকে তাকান, খুলনার দিকে তাকান, আপনার রাজশাহীর দিকে তাকান, সিলেটের দিকে তাকান, সব জায়গায় তো একই অবস্থা। দায়িত্ব পালন করতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না, তারপরে কি আগ্রহটা থাকার কথা? যে এত কিছুর পরেও যদি হয়, নির্বাচিত হয়, তারপরে এই হলো পরিণতি। এটা তো আগে কখনো ছিল না। ভোট অনুষ্ঠান নিয়ে যা থাকতে পারে, কিন্তু এটা তো আওয়ামী লীগের নতুন আবিষ্কার, এটাও একটা ইনভেনশন তাদের। এজন্য আমি বলি যে ইনভেনশনের চিন্তাগুলো যদি আমরা বুঝতে পারি যে ইনভেনশনের এই অভিনব আবিষ্কারগুলো থেকে তারা একটু সরে এসেছে, অবশ্যই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেখানে ওই যে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনা সহকারী বিএনপি হাজির হবে। নাইম ভাই, শেষ মানে এখানে উনি যেটা বলছেন যে হ্যাঁ, মানে নির্বাচিত হওয়ার পরও দায়িত্ব পালন করতে না দেয়া, এবং এই বিষয়টি কিন্তু এখন প্রধান হয়ে উঠছে। না, এগুলি তো বাংলাদেশের রাজনীতির ইতিহাসটা তো এইভাবেই কলঙ্কিত হয়েছে। একেবারে শেষ, যে রাজনৈতিক দলটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল, বঙ্গবন্ধু সহ তার পরিবার সহ রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে মানে নির্মমভাবে হত্যা করে, তো অসাংবিধানিক ভাবেই তো রাজনৈতিক পরিবর্তনগুলি হয়েছে। সুতরাং এটার সাফারার তো বিএনপি একা না, তো বিএনপিও সাফারার, আওয়ামী লীগও সাফারার। তাহলে তারা এক হচ্ছে না কেন? এখন মানে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে ধাপে ধাপে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং এটার জন্য আওয়ামী লীগের কথাও মনে রাখতে হবে। তাদের কিন্তু 21 বছর লেগেছিল, বিএনপি তো মাত্র 3.5 বছর গেল, মাত্র 3.5 বছর কম্পেয়ার টু 21 বছর। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।